স্নিগ্ধ বিষ লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। পর্ব সংখ্যা ৪২। ঘরের মাঝখানে দাঁড়িয়ে বেঘোরে চিৎকার করছে ওয়াসিম, তৃষ্ণা তৃষ্ণা করে। অথচ তৃষ্ণার কিছুই হয়নি। সে তো উঠে গিয়ে রান্নাঘর থেকে খাবার আনতে বেরিয়েছে, কিন্তু ওয়াসিমের চোখে যা ভাসছে তা কোনো এক অজানা বিভ্রম বা হ্যালুসিনেশনের ঘোর। নিজের নাম ধরে এমন আর্তনাদ শুনে বুক কেঁপে ওঠে তৃষ্ণার। কি এমন ঘটে গেল? তাড়াহুড়া করে খাবারের প্লেট হাতে এক প্রকার দৌড়ে ঘরে এসে ঢোকে সে। টি টেবিলের উপর কাপা হাতে প্লেটটা নামিয়ে রেখে আমতা আমতা করে বলে, নিন নিন, এই নিন খাবার। খাবারের দিকে দৃষ্টিপাত করে না ওয়াসিম। আচমকা হ্যাঁচকা টানে তৃষ্ণার সরু হাতটা ধরে একেবারে নিজের বুকের সঙ্গে টেনে নেয় সে। এই আকস্মিক টানের জন্য একদমই প্রস্তুত ছিল না তৃষ্ণা। হন্তদন্ত হয়ে আছড়ে পড়ে ওয়াসিমের বুকের উপর। ওয়াসিমের হাত ততক্ষণে ছুঁয়ে ফেলেছে তৃষ্ণার গাল গলা। জ্বরে গা পুড়ে যাচ্ছে তৃষ্ণার। রাগে দাঁত চেপে ধরে ওয়াসিম হিসহিস করে বলে ওঠে, এই শালি, তুই না বললি তোর শুধু মাথা ধরেছে? তাহলে গায়ে তো গরম কেন? আমার সাথে নাটক চুদাস? জ্বরে দুর্বল শরীর, তার উপর ওয়াসিমের এমন রুক্ষ স্পর্শ। ভীষণ অস্বস্তি হতে থাকে তৃষ্ণার। তাও সে নিজেকে সামলে নেয়। ওয়াসিমের ক্রুদ্ধ চোখের দিকে সরাসরি তাকিয়ে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলে নিষ্পৃহ গলায় বলে ওঠে, আমার মতো রাস্তার কুকুরের এসব সামান্য জ্বরে কিচ্ছু হবে না। তৃষ্ণার কথায় যেন আগুনে ঘি পড়ার মতো প্রতিক্রিয়া হয়। হুঙ্কার দিয়ে উঠে ওয়াসিম, তোর এটাকে সামান্য মনে হচ্ছে? গা তো পুড়ে যাচ্ছে তোর। তৃষ্ণা এবার আর ভয় পায় না। এক অদ্ভুত নিরাশক্তি ভর করে তার মাঝে। নির্লিপ্ত কণ্ঠে সত্যটা উচ্চারণ করে সে, শুধু মরছি তো না আর। মরণ শব্দটা কানে যেতেই ওয়াসিমের মনের ভেতর কিছুক্ষণ আগের সেই বিভ্রমের আতঙ্কটা মাথা চাড়া দিয়ে ওঠে। নিজের এই দুর্বলতাকে ঢাকতে আরও রুক্ষ হয়ে ওঠে সে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তোর মরণ এত শখ? তৃষ্ণা ছোট উত্তর, মরলেই তো শান্তি। এবার ওয়াসিমের হাত চেপে বসে তৃষ্ণার চোয়াল। শক্ত করে চোয়ালটা চেপে ধরে চোখের দিকে তাকিয়ে সে বলে, এত মরার শখ তোর? যেই দেখলি আমি একটু পাত্তা দিচ্ছি অমনি গলার আচরণ আর কথার ধরন পাল্টে নিচ্ছিস? ব্যথায় কুঁকড়িয়ে উঠে তৃষ্ণা। অস্পষ্ট স্বরে বলে, আমি তো বলিনি আমাকে পাত্তা দিতে, তো এটা তো আপনার নিজের ইচ্ছে। কথাটা তীরের মতো বিঁধে যায় ওয়াসিমের অহংকারে। তীব্র আক্রোশে দাঁত চেপে সে তৃষ্ণাকে সজোরে ঠেলে ধাক্কা দেয়। জ্বরে দুর্বল শরীরটা টাল সামলাতে না পারে ছিটকে লুটিয়ে পড়ে মেঝের উপর। খাবারটা আর ছোঁয়া হয় না ওয়াসিমের। রাগে গটগট করতে করতে কোনো কথা না বলেই ঘর থেকে বেরিয়ে যায় সে। মেঝেতে ঠিক সেভাবেই পড়ে থাকে তৃষ্ণা। অসুস্থ দুর্বল শরীরটা আর টেনে তোলার শক্তিটিও যেন তার অবশিষ্ট নেই। চোখ দুটো বেয়ে অঝরে ঝরতে থাকে নোনা জল। সুখ কি কোনোদিনই তার কপালে জুটবে না? ওয়াসিম কি পারত না তাকে একটু আগলে রাখতে? তৃষ্ণা তো খুব বেশি কিছু চায়নি, শুধু একটুখানি সম্মান চেয়েছিল। ভালোবাসা না দিল, ভালোবাসা পাওয়ার ভাগ্য তো তার নেই, কিন্তু তাই বলে কি মানুষ হিসেবে সম্মানটুকু পাবে না সে? সত্যিই কি তাকে কুকুরের মতো বাঁচতে হবে? যাওয়ার মতো কোনো জায়গাও নেই তার। ইস, আজ যদি তার নিজের বলতে কোনো আপন মানুষ থাকতো, তবে সে ঠিকই চলে যেত, আর কোনো দিন ফিরে আসতো না এই নরকে। এই মেঝেতে পড়ে থেকেই তৃষ্ণা মনে মনে প্রতিজ্ঞা করে, ওয়াসিমকে সে কখনোই ক্ষমা করবে না, কখনোই না। তার করা প্রতিটি নির্মম আচরণ তৃষ্ণার বুকের ভেতর জমিয়ে তুলেছে এক বিশাল ঘৃণার পাহাড়। ক্লান্তি আর রাজনৈতিক কৌশলের ঘাম মেখে কেটে যায় দীর্ঘ দুদিন। নির্বাচনের উত্তাপ আর কিছুটা স্তিমিত, তবে তার রেশ রয়ে গেছে তৌসিরদের জয়োল্লাসে। কিছুটা সুষ্ঠু আর বাকিটা সূক্ষ্ম কারচুপির এক জটিল ইঞ্জিনিয়ারিং খেলায় শেষমেশ তৌসিরা তন্ময় চাচাকে বিজয়ী করে আনে। গত 48 ঘন্টা তাদের উপর দিয়ে যেন এক ঝড় বয়ে গেছে। মিটিং, মিছিল আর
কর্মীদের সামলানোর নিরন্তর ব্যস্ততা, তৌসিরদের নিজের ঘরে ফেরার সময় হয়নি। নাজহার সঙ্গে দুটো কথা বলার ফুরসত মেলেনি। ওদিকে নাজহার চাচা হেরে গেছেন, এটা তো হওয়ারই ছিল। প্রতিপক্ষ যখন জালিয়াতির দুর্ভেদ্য দেয়াল তুলে দেয়, তখন সত্যের লড়াইয়ে জেতা যে বড়ই কঠিন। আজ 14ই ফেব্রুয়ারি, রাত এখন 11টার কাছাকাছি। বাইরের জগৎটা তখন ভালোবাসায় উৎসবে মত্ত। তখন ঘরের নিস্তব্ধতার বিছানায় এক কোণে দু পা ঝুলিয়ে পাথরের মূর্তির মতো বসে আছে নাজহা। তার চোখে মুখে শূন্যতা। অভিমানের এক বিশাল পাহাড় জমেছে তৌসিরের উপর। সে নির্বাচনের দিন থেকে শুরু হওয়া অবিশ্বাসের কাঁটাটা এখন বিঁধে আছে বুকে। তার উপর এই 2 দিন তৌসিরের মনে হয় ভুলে গিয়েছে নাজহা নামের কোনো অস্তিত্ব তার জীবনে আছে। নাজহা যথেষ্ট বুদ্ধিমতী এবং পরিণত, তবু তার মনের গহীনে লুকিয়ে থাকা এই অভিমানী কিশোরীটা বারবার ডুকরে উঠছে। তৌসির ঘরে আসার পর থেকে এটা সেটা কত কথাই না বলছে, কিন্তু নাজহার দিক থেকে উত্তর আসছে কেবল সংক্ষিপ্ত হ্যাঁ কিংবা নাতে। তৌসির যাতে তার মনের মেঘলা আকাশটা টেন না পায়, সেজন্য ঠোঁটের কোণে এক মেঘে হাসির রেখা টেনেছে সে। কারণ সে জানে তৌসির একবার তার অভিমান বুঝতে পারলেই চিরচারিত অভ্যাসে পায়ে পড়ে যাবে। কথায় মায়াজালে তুড়ি মেরে রাগ ভাঙিয়ে দেওয়ার তৌসিরের পুরনো খেলা। নাজহা এবার বড্ড বিরক্ত। সে চায় না তৌসির এই চতুরতার সঙ্গে আবারও হেরে যাক। ওদিকে তৌসির গেছে পুকুর ঘাটে গোসল করতে। পানির অপচয় আর মোটরের বিল বাঁচানোর বাতিক তার। শীতের শেষে পুকুরের জল শুকিয়ে ঘোলাটে হয়ে গেছে, তাও সে সেই জলেই ডুব দেবে। কল টিপে পানি তোলার কষ্টটুকুও সে করবে যদি তাতে 4 পয়সা বাঁচে। কিপটামির যদি কোনো চূড়ান্ত সীমা থাকে, তবে তৌসির সেই সীমাও অনেক উঁচুতে বাস করে। নাজহার ভাবনার সুতো ছিঁড়ে যায়। ভেজা গামছা ঘষতে ঘষতে তৌসির ঘরে ঢুকায়। গামছা দিয়ে মাথা মুছতে মুছতে সে নাজহার সামনে এসে দাঁড়ায়। গায়ের সেই পরিচিত ঘ্রাণ আর ভেজা চুলের আর্দ্রতা ছাপিয়ে তৌসিরের জিজ্ঞাসু দৃষ্টি বিঁধে যায় নাজহার মুখে। বলে ওঠে সে, কি হইল তোমার, এত চুপ কেন আজ? কথাটি বলে মনের ভুলেই ভেজা গামছাটা বিছানায় রেখে দেয় তৌসির। তবে রাখতেই ওর মনে পড়ে যায় নাজহা এখন নির্ঘাত বেজাতের মতো চিল্লাবে। তাই তড়িঘড়ি করে সরি সরি বলে গামছাটা আবার হাতে তুলে নেয় সে। কিন্তু তার আগেই নাজহা গামছাটা নিজের হাতে তুলে নেয়। তারপর ঠোঁটের কোণে এক চিলতে আলতো হাসি ফুটিয়ে বলে, আমি মেলে দিচ্ছি, সমস্যা নেই। এই বলে সে গামছাটা নিয়ে বারান্দার দিকে পা বাড়ায়। তৌসির আগেই আজ করতে পারছিল, আজ এই মেয়ে নিশ্চিত কিছু একটা হয়েছে। ঘরে আসার পর থেকেই সে কেমন অস্বাভাবিক ঠান্ডা মেরে আছে। আর এখনকার এই দৃশ্য দেখে তৌসিরের সন্দেহ একবারে সুনিশ্চিত হয়। নয়তো এই নাজহা জ্বরে কাঁপা অবস্থায় বিছানায় ভেজা গামছা রাখার অপরাধে ঘর মাথায় তুলত। তৌসির আর কালক্ষেপণ না করে দ্রুত উঠে নাজহার পিছু পিছু যায়। নাজহা ততক্ষণে বারান্দায় গামছা মেলে দিয়ে ঘরে ঢুকতে নেবে, ঠিক তখনই তৌসির ওর পথ আটকে দাঁড়ায়। একেবারে মুখোমুখি দাঁড়ায়। নাজহার চোখে চোখ রেখে কৌতূহলী মাখা কণ্ঠে সে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? নাজহা কিছু বুঝতে পারছে না, এমন ভান করে ভ্রু কুঁচকে বলে, কি হবে? তৌসির এবার নাজহার দু বাহু শক্ত করে চেপে ধরে আলতো ঝাঁকুনি দিয়ে বলে, কি হয়েছে সেটা ক। নাজহার আগের মতোই না বোঝার নিখুঁত অভিনয় চালিয়ে যায়। স্নান হেসে উত্তর দেয়, কি হবে আমার? এমন করছেন কেন আপনি? আপনার কি হলো? তৌসির এবার আর মেজাজ ধরে রাখতে পারে না। রাগ ঝেড়ে রুক্ষ ও অনুসন্ধিৎসু কণ্ঠে বলে ওঠে, নাটক জুদা সামাল লাগে? নাটক? কি হয়েছে সেটা ক। এই 2 দিন ঘরে আসেনি সেজন্য? নাজহা আবারও সূক্ষ্ম অভিনয়ে তৌসিরের মুঠো থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। ঠোঁটে মেখে হাসিটা ধরে রেখেই বলে, আরে ধুর, কি যে বলেন আপনি? কি হবে? আমি কি বাচ্চা যে এসব নিয়ে ভাববো? নির্বাচনের মতো বড় বিষয়, একটু ব্যস্ত তো থাকবেনই। কথাগুলো বলে নাজহা তৌসিরকে পাশ কাটিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। তৌসির পেছনে ঘুরে নাজহাকে উদ্দেশ্য করে তীক্ষ্ণ গলায় বলে ওঠে, আমার সাথে শাওয়ার কথা বললিস না ছিনাল। আমি জানি তুই রেগে আসস। কি হয়েছে ক আমারে? কি পাপ করলাম আমি আবার?
নাজহা তৌসির এই রুক্ষ কথাগুলো একদম কানে তোলে না। ধীর পায়ে বিছানায় উঠে নিজের কুকরানো বাদামি কেশ তরঙ্গ আগলা করে দেয়। বালিশে মাথা রাখতে রাখতে নিষ্প্রিয় স্বরে বলে ওঠে, সারাদিন রোজা ছিলাম, এখন আর মাথাটা খায়েন না আমার। চুপচাপ এসে লাইট অফ করে ঘুমান। বললাম যখন কিছু হয়নি তখন হয়নি। তৌসির কথাগুলো শুনে কিছুক্ষণ বাঁকা দৃষ্টিতে নাজহার দিকে তাকিয়ে থাকে। নাজহাকে নতুন করে পরখ করার চেষ্টা করে সে। তারপর নিঃশব্দে ঘরের লাইট অফ করে দরজাটা লক করে দিয়ে বিছানায় নাজহার পাশে এসে বসে। তৌসিরকে কাছে আসতে দেখেও নাজহা টু শব্দ করে না, চুপচাপ পাশ ফিরে শুয়ে থাকে। হঠাৎ করে তৌসির নাজহার উপর ঝুঁকে পড়ে, ওর দুই হাত বিছানার উপর নিজের শক্ত মুঠোয় চেপে ধরে। অন্ধকারেও নাজহার চোখ রেখে তীব্র প্রশ্নোত্তর কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে যতক্ষণ না বলবি ততক্ষণ জিজ্ঞেস করমু। তোর সাওয়ায় তেল মারার ইচ্ছে নাই, তাই চুপচাপ কইয়া দে। নাজহার বুকটা ভেতরে ভেতরে ধুকপুক করতে থাকে। জমে থাকা একরাশ অভিমানে ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই সে তা প্রকাশ করতে পারছে না। এই অব্যক্ত যন্ত্রণার অনুভূতি যে কতটা ভয়ঙ্কর তা কাউকে বোঝানো সম্ভব নয়। নিজেকে কিছুটা সামলে নিয়ে নাজহা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তৌসিরের দিকে সরাসরি তাকিয়ে বলে, কি আর হবে, কিছু হয়নি, হাত ছাড়ুন, আমি ঘুমাবো। কিন্তু তৌসিরও নাছোড়বান্দা। জেদ করে নাজহার দিকে নাজহার দৃষ্টির মায়াজালে আবদ্ধ হয়ে কিছুটা কঠোর কণ্ঠে বলে, না আমি ঘুমাবো না, তুই আগে বল না কি হয়েছে, কই তোরি, এমন কেন করিস, বল আমায়। নাজহা এবার নিজেকে আর কঠিন আবরণে মুড়িয়ে নেন। নিরাসক্ত স্বরে বলে ওঠে, আপনি ঘুমাবেন না তো ঘুমান, আমায় ঘুমাতে দিন, আমার কি হবে, আপনি কেন বারবার আমাকে এক প্রশ্নে বিদ্ধ করছেন। তৌসির জেদ ধরে বলে, আমি সজাগ থাকবো, তাই তুইও থাকবি, আজ রাত আমার। কথাটি শুনে নাজহা দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকায়, তবে তৌসিরকে শুনিয়েই বিড়বিড় করে বলে ওঠে, এখন এই জন্য কত কথা প্রয়োজন পড়ছে, তাই এভাবে জিজ্ঞেস করা। তৌসির কণ্ঠে এবার ভর করে কর্কশ কাঠিন্য। সে তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, শোন, আমি কাপুরুষের ঘরে কাপুরুষ নই, আমার বাপ মা কোনো কাপুরুষের জন্ম দেয়নি। তোর শরীর পাওয়ার জন্য তোরে তেল মারমু? কি হয়েছে সেটা চুপচাপ কবাইনচুদ, নয়তো কপালে কিন্তু আজ দুঃখ আছে বলে দিলাম। এমন কথা শুনে নাজহার ভেতরটা ক্রোধে ফুঁসে ওঠে। রক্তিম চোখে তৌসিরের পানে তাকিয়ে সজোরে তার বুকে একটা ধাক্কা দিয়ে ক্ষোভের আগুনে জ্বলতে বলে ওঠে, কি চাই শুনবেন? তাহলে শুনুন, আমি থাকবো না আপনার সংসারে, থাকতে চাই না আমি আপনার সাথে। নাজহাও এমন দুঃসাহসিক কথায় তৌসিরের মাঝেও ক্রোধের আগুন জ্বলে ওঠে। রাগের বশবর্তী হয়েই তিক্ত ও রুক্ষস্বরে বলে ওঠে, থাকলে থাক, না থাকলে নাই, তোর সাওয়ায় তেল মারার সময় আমার নাই। এই অপমানজনক কথায় নাজহা এবার রাগে ও অভিমানে ফেটে পড়ে। কণ্ঠ খাদে নামিয়ে তীব্র অভিমানের সুরে বলে ওঠে, হ্যাঁ নেই তো, হবে কেন? কে আমি আপনার যে হতে হবে? কে বলেছে তেল মারতে? আমি বলেছি জিজ্ঞাসা করতে? আমি তো বিশ্বাসঘাতক, আমার সাথে এত কথা কিসের? শেষ কথাটি কানে যেতেই তৌসিরের কাছে সমস্ত সমীকরণ স্পষ্ট হয়ে যায়। সে বুঝতে পারে তার সুন্দরী কালনাগিনী ঠিক কী কারণে তার উপর ফুসফুস করছে। নির্বাচনের দিন নিজের আসল পরিচয়ের কথা গোপন রাখা এবং গত দুদিন ধরে ঘরে না আসা, এই জোড়া অভিমানী বুকে পুষে রেখেছে নাজহা। তৌসির এক দৃষ্টিতে নাজহার পানে তাকিয়ে থেকে শান্তস্বরে বলে, আমি সেদিন নিজের জন্ম পরিচয় নিয়ে কিছু বলিনি, আর গত দুদিন ধরে ঘরে আসিনি, এই নিয়ে তোর এত রাগ? তৌসিরের পেশির বাঁধন কিছুটা শিথিল হতেই নাজহা তাকে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে নেয়। বিছানা থেকে দ্রুত উঠে দাঁড়িয়ে দীর্ঘ কেশরাশি অবিন্যস্তভাবে খোপা করতে করতে সে সামনের দিকে পা বাড়ায়। যেতে যেতেই বলে, আমি নিচে ঘুমাবো, আমি ঘুমাবো না আপনার সাথে। তৌসির কালক্ষেপণ না করে দ্রুত উঠে দাঁড়ায়। হঠাৎ করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুই জানতে চাস তো আমি কে? তাহলে শোন। কথাটি কানে যেতেই নাজহার পাজোড়া মেঝেতে গেঁথে যায়। সে থমকে দাঁড়িয়ে পিছনে তাকায়, কৌতূহলী চোখে প্রশ্ন করে, কে? তৌসির একটি দীর্ঘ উষ্ণ শ্বাস ছাড়ে। এরপর নাজহার বাহু ধরে টেনে তাকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে অত্যন্ত ধীর কণ্ঠে বলে, এইটুকু জেনে রাখ, আমি রাজার ছেলে, রাজা। আমি এই পরিবারের কেউ না, আমি শিকদার নই, ইলমাস পরিবারে জন্ম নিয়েছি।
এটুকু জেনে রাখ, সময় হলে বাকি সব জেনে যাবি। এ কথা শুনে নাজহার চোখ মুখে কিছুটা বিস্ময় ফুটে উঠলেও সে আকাশ থেকে পড়ে না। কারণ তৌসির যে এই পরিবারে কেউ নয় সে সম্পর্কে তার আগে থেকে কিছুটা আঁচ ছিল। নাজহা তৌসিরের চোখের দিকে সরাসরি তাকিয়ে শুষ্ক কণ্ঠে বলে, আমাকে এতটা বললেন যদি বিশ্বাস ভাঙি? তৌসির এবার শব্দ করে হেসে ওঠে, আমি তোরে বিশ্বাস করি। নাজহা আবারও পাল্টা প্রশ্ন ছুড়ে, যদি আমি আবার পেছন থেকে ছুরি মারি? তৌসির ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে কটাক্ষ সুরে বলে, তুই আমার পেছনে ছুরি মারলে আমি তোর 14 গোষ্ঠীর পেছনে আইক্যওয়ালা বাস ভরমু, সমস্যা কি? এমন অমার্জিত কথা মুহূর্তে নাজহার মেজাজ বিগড়ে যায়। সে চেঁচিয়ে উঠে সজোরে ঠাস করে তৌসিরের গালে একটা চড় বসিয়ে দিয়ে রাগান্বিত স্বরে বলে ওঠে, সমস্যা কি আপনার? ভালো কথার মধ্যেও এসব কেন বলছেন? অপ্রকাশিত থাপ্পড়টি খেয়েও তৌসিরের মাঝে কোনো ভ্রুক্ষেপ দেখা যায় না। উল্টো সে দুহাতে নাজহার কোমর পেঁচিয়ে ধরে তাকে নিজের কারো কাছে টেনে নেয়। নাজহার কপালে নিজের কপাল ঠেকিয়ে মাদকতাপূর্ণ স্বরে বলে ওঠে, চলো একটু আরাম দিই তোমারে। রাগ অভিমানের বরফ ততক্ষণে গলতে শুরু করেছে। নাজহাও আলতো করে তৌসিরের গলা জড়িয়ে ধরে বলে, চলুন। তৌসির দুষ্টুমির ছলে আবারও জিজ্ঞেস করে, না করবা না? নাজহা ধীর হাতে তৌসিরের শার্টের বোতাম খুলতে খুলতে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে জবাব দেয়, না করব কেন? যে বিষয়ে আপনিও স্যাটিসফাইড আমিও, সেখানে ন্যাকামি কেন করব? আমি যথেষ্ট ম্যাচিওর, আমি কচি খুকি নই। কথাটি শুনে তৌসিরের ঠোঁট চেপে হাসে, মৃদু হেসে সাবধান করার ভঙ্গিতে বলে, পরে কইরা কানে কিন্তু কিছু জানি না যায়। নাজহা তৌসিরের শরীর থেকে শার্টটা সরিয়ে নিয়ে কিছুটা খুনসুটি সুরে বলে, বেশি কথা এগোবেন তো ঘর থেকে বেরিয়ে যেতে হবে কিন্তু, আমার ঘুম পাচ্ছে। তৌসির এক ঝটকায় নাজহাকে নিজের কোলে তুলে নেয়। নিজের দৃষ্টিতে গভীর আকাঙ্ক্ষা নিয়ে বলে, আমার ঘুম মারায়ও না, এই 2 দিন বহুত ঘুম দিছ। নাজহা দুহাতে তৌসিরের গলা আরও শক্ত করে জড়িয়ে ধরে। তার উন্মুক্ত গ্রীবায় আলতো করে কয়েকটি চুমু এঁকে দিয়ে খিলখিল করে হেসে ওঠে সে। ঘরের জমাট বাঁধা গুমুট পরিবেশটা মুহূর্তে এক উষ্ণ আর প্রেমময় আবহে মিলিয়ে যায়। রাতের নিস্তব্ধতা চিরে ঘড়ির কাঁটা 12টার দিকে ছুঁই ছুঁই করছে। সুবিশাল এই পাটোয়ারি বাড়ির আজ শূন্যতা বিরাজ করছে। সিজুতা, ইব্রাহিম কেউ নেই বাড়িতে, সবাই গ্রামের বাড়িতে। আয়রাদও সেই সে সকালে কাজের সন্ধানে বেরিয়েছে, তার এখনও ফেরা হয়নি। এই ফাঁকা বাড়িতে তৃষ্ণা আজ বড্ড একা। তার ওপর শরীরটা আজ একেবারেই বিদ্রোহ করছে তার সাথে। জ্বর আর ক্লান্তিতে শরীরটা এমন ভেঙে এসেছে যে ভালো করে রান্না করার শক্তিটুকুও সে পায়নি। কোনো মতে এক মুঠো ভাত ফুটিয়ে পুরনো তরকারিটা গরম করে সে নিস্তার খুঁজছে। এখন ঠান্ডা মেঝেতে একটা পাটি বিছিয়ে নিথর হয়ে পড়ে আছে। কালবৈশাখীর ব্যাপার ঝাপটার উপচে পড়া কোনো দুর্বলতার মতো সে মাটিতে মিশে আছে। ওঠার সামান্যতম শক্তিটুকুও তার অবশিষ্ট নেই। ওয়াসিম আজ কোনোভাবে বাড়ি ফেরার ইচ্ছে ছিল না, কিন্তু বারবার মনে পড়ছিল বাড়িতে আজ কেউ নেই, মেয়েটা একা। সে অদেখা টানেই তাকে ফিরতে হয়। ঘরে পা রেখেই তার চোখ আটকে যায় মেঝের দিকে। তৃষ্ণার নিথর প্রায় শরীরটা দেখেই তার বুকের ভেতরটা কেমন করে ওঠে। তবে সে তা প্রকাশ করে না। পায়ের শব্দ পেয়েই তৃষ্ণা ধরফর করে উঠে বসার চেষ্টা করে। তার বিধ্বস্ত রূপ দেখে ওয়াসিমের ভেতরে রাগ আর চাপা কষ্টটা রূঢ়তা হয়ে আসে। পকেট থেকে একটা ওষুধের প্যাকেট বের করে সজোরে ছুঁড়ে মারে তৃষ্ণার দিকে। কণ্ঠস্বর তার বরাবর মতোই কর্কশ, এই নে শালি জানোয়ার, ওষুধ খা, খেয়ে বাঁচ। মরে গিয়ে ওবারে গিয়ে আবার বলবি না যে আমি মেরে ফেলেছি। তুই আমার বাড়ির কাজের লোক, তাই এনে দিলাম। ভাবিস না আবার তোর সাথে পিরিত জুড়াইছি। কথাগুলো তীরের মতো বিঁধলেও তৃষ্ণা এখন এসবে অভ্যস্ত। ওয়াসিম হয়তো ওষুধটা ভালোভাবেই দিতে চেয়েছিল, কিন্তু তৃষ্ণার করা কোনো এক পুরনো অবহেলার প্রতিশোধ নিতেই সে নিজের এই নিষ্ঠুর মুখোশটা পরে নেয়। ওষুধের প্যাকেটটা কাপা হাতে কুড়িয়ে নিতে নিতে তৃষ্ণা ক্ষীণ দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করে, খাবার এনে দেব? ওয়াসিম কোনো উত্তর দেয় না। সে সোজা তৃষ্ণার সামনে এসে হাঁটু গেড়ে বসে। তার স্থির তীক্ষ্ণ দৃষ্টি আটকে যায় মেয়েটার ফ্যাকাশে মুখের ওপর। তৃষ্ণা লালচে চোখ জোড়া তার অতি দুর্বলতা আর অসহায়ত্বের সাক্ষী দিচ্ছে। বেশ কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে মন ভরে তৃষ্ণাকে দেখে নেয় সে।
ওয়াসিম শান্ত কিন্তু গম্ভীর গলায় প্রশ্ন করে, আমি খেয়ে এসেছি, তুই কিছু খেয়েছিস? তৃষ্ণা এখনও একদানা মুখে তুলেনি খাবার, কিন্তু সে জানে শরীর খারাপের অজুহাতে না খাওয়ার কথা বললে ওয়াসিম রেগে গিয়ে হয়তো গায়ে হাত তুলবে। তাই ভয়ে ভয়ে সে চোখ নামিয়ে বাধ্য হয়ে মাথা নেড়ে সম্মতি জানায়, হ্যাঁ খেয়েছি। মুহূর্তে ওয়াসিমের চোয়াল শক্ত হয়ে ওঠে। চাপা ঠান্ডা গলায় সে হিসহিস করে ওঠে, তাহলে ভাতের পাত্রে ভাত কানায় কানায় পূর্ণ কেন? তুই আমাকে মিথ্যা বলা শিখাচ্ছিস? কুত্তার বাচ্চা, ভাতের লোভেই তো এই বাড়িতে কুকুরের মতো পড়ে আছিস। তাহলে সেই ভাত খেলি না কেন? তৃষ্ণা কোনো প্রতিবাদ করে না, মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। সে জানে এখন একটি কথা বললে ওয়াসিমের রাগ আগুনের মতো জ্বলে উঠবে, জুটবে ওর কপালে অকথ্য গালিগালাজ। তৃষ্ণাকে এভাবে নিঃশব্দে মাথা নিচু করে থাকতে দেখে ওয়াসিমের ভেতরটা রাগটা হঠাৎ করে নিভে যায়। সে হাত বাড়িয়ে আলতো করে ওর কপাল আর গলা ছুঁয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে মেয়েটার। ওয়াসিম তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলে, আমি ভাত এনে দিচ্ছি, চুপচাপ খেয়ে ওষুধ খাবি। তৃষ্ণা হতভম্ব দৃষ্টিতে তাকায়। ওয়াসিম তাকে নিজের হাতে খাবার এনে দেবে? কি অবিশ্বাস্য ব্যাপার! তৃষ্ণার এমন অবাক চাহনি দেখে ওয়াসিম নিজের দুর্বলতা ঢাকতে নাক মুখ কুঁচকে বলে ওঠে, এভাবে তাকানোর কিছু নেই, আমি শুধু তোর উপর দয়া করছি, স্রেফ দয়া। এই বলে সে নিচে চলে যায়। একটু পরেই খাবারের প্লেট হাতে নিয়ে ফিরে সে। তৃষ্ণা আগের মতোই জড়সড় হয়ে বসে আছে। ওয়াসিম সামনে বসতেই তৃষ্ণা তার কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে দেয় প্লেটটা নেওয়ার জন্য। ওয়াসিম সাথে সাথে দমকে ওঠে, হাত নিজের কাছে রাখ, তোর ওই কাঁপা হাতে আমার বাড়ির প্লেট ধরলে তো হাত ফসকে ভেঙেই যাবে, আমি খাইয়ে দিচ্ছি। তৃষ্ণা বিস্ময়ের চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। আজ কি হয়েছে তার, যে মানুষটা একটু আগেও তাকে জানোয়ার বলে গালি দিল, সে এখন নিজের হাতে খাইয়ে দেবে? কাঁপা কাঁপা দৃষ্টিতে তাকিয়ে থাকে তৃষ্ণা। তৃষ্ণা বলে, আপনার হাত তো নোংরা হয়ে যাবে, আমি খেতে পারবো, প্লেট ভাঙবো না। ওয়াসিম এক লোকমা ভাত তৃষ্ণার মুখের সামনে তুলে ধরে কঠোর গলায় আদেশ দেয়, চুপচাপ গেল, এত কথা বলিস কেন তুই, বিরক্ত লাগছে। তৃষ্ণা বিসমিল্লা বলে খাবারটা মুখে পুরে নেয়। ওয়াসিম নিজের হাতে তাকে খাইয়ে দিচ্ছে, এমন মুহূর্তটা হয়তো যে কোনো স্ত্রীর কাছে পরম আরাধ্য। কিন্তু তৃষ্ণার বিন্দুমাত্র খুশি নয়। যেদিন থেকে ওয়াসিম এই অচেনা মেয়েটির এক বাড়িতে নিয়ে এসেছিল, সেদিন থেকে তৃষ্ণার মনের ভেতর ওয়াসিমের জন্য এক পাহাড়সম ঘৃণা জমে এসেছে। প্রচণ্ড থেকে প্রচণ্ডতম ঘৃণা। খাইয়ে দিতে দিতে ওয়াসিম খুব সাবধানে জিজ্ঞেস করে, আয়রাত কি একেবারেই চলে গেছে? তৃষ্ণা মুখ তুলে শান্ত গলায় বলে, আমি জানি না। ওয়াসিম হাঁফ ছেড়ে বাঁচে, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, যাক, জানিস না ভালোই হয়েছে, নইলে এতক্ষণে তুই মৃত হয়ে যেতিস। তৃষ্ণা এবার এক চিলতে তাচ্ছিল্যে হাসি হাসে। তার শূন্য দৃষ্টিতে তাকিয়ে সে বলে, মৃত্যু তো আমাকে ঘৃণা করে, তাই সেও আমার কাছে আসে না। এলে তো ভালোই হতো, তাই না? কথাগুলো শুনে ওয়াহেদ একেবারে স্তব্ধ হয়ে যায়। তার বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। তৃষ্ণার এই কথাগুলো হুবহু তার দেখা আগের দুঃস্বপ্নের মতো শোনাচ্ছে। তবে কি সে ভয়ঙ্কর স্বপ্ন সত্যি হতে চলেছে? না, কোনোভাবেই সেটা সম্ভব হতে দেওয়া যাবে না। ওয়াসিম এবার আর কোনো জবাব দেয় না। সে নীরবে তৃষ্ণাকে খাইয়ে দিতে থাকে। সে জানে এখন কথা বাড়লেই বিপদ। তৃষ্ণা আর কিছু না হোক, সে এভাবেই তার চোখের সামনে থাকুক। চোখের শান্তির জন্য হলেও মেয়েটার বেঁচে থাকা দরকার। নিজস্ব এক বিন্দু ওয়াসিমের নিজস্ব এক বিন্দু চাক্ষুষ শক্তির জন্য হলেও সে দৃষ্টিসীমানায় থাকুক। সে শুধু বেঁচে থাকুক তার সমস্ত অস্তিত্ব নিয়ে। ওয়াসিমের জীবনে একমাত্র প্রশান্তি তার বুকের খাঁচার ছোট্ট সুখ পাখিটা শুধু বেঁচে থাকুক। পরের দিন, আজ অফিস থেকে একটু আগেই ফিরেছে ধ্রুব। সারাদিনের ক্লান্তি নিয়ে শোবার ঘরে দরজাটা খুলতেই তার পা জোড়া মেঝের উপর আটকে যায়। দৃষ্টি স্থির হয়ে যায় সামনের দৃশ্যটিতে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে ইকরা। কোথাও বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছে সে। ইকরা বাইরে যাবে, তাতে ধ্রুবের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই বা আপত্তি নেই। কিন্তু ওর পরনের পোশাকটা ধ্রুবের কপালের ভাঁজের এক নিমিষেই গভীর করে তোলে। ইকরা পরেছে একটা কুচকুচে কালো রঙের ক্রপ টপ আর তার উপরে বোতাম খোলা অবস্থায় আলগা করে চাপানো একটা ওভারসাইজ চেক শার্ট।
নিচে ঢিলাঢালা কালো কার্গো প্যান্ট আর পায়ের ধবধবে সাদা অ্যাডি অ্যাডিডাসের স্নিকার। লুকটা একদমই ক্যাজুয়াল, বড্ড সাধারণ, কিন্তু এই সাধারণ আর ছন্নছাড়া সাজেই ইকরাকে কেন আজ অস্বাভাবিক রকমের আকর্ষণীয় লাগছে। এক অদ্ভুত বুনো সৌন্দর্য ঠিকরে বেড়াচ্ছে ওর থেকে। ধ্রুব চাইলেও ওর দিক থেকে দৃষ্টি ফেরাতে পারছে না। তার উপর ইকরার ফেস ফ্রেমিং লেয়ার্স কাট করা চুলগুলো আজ খোলা, ঘাড় আর কাঁধ ছুঁয়ে আছে অবাধ্য চুলগুলো। ওর তীক্ষ্ণ চোয়ালের দুপাশ দিয়ে আলতো করে নেমে এসেছে। ইকরার গায়ের রংটা একটু চাপা বা শ্যামলা হতে পারে, কিন্তু ওর মুখে নিখুঁত গড়ন আর চোখের সৌন্দর্য যে কোনো মানুষকে থমকে দেওয়ার জন্য যথেষ্ট। আজ খোলা চুলে ওর সেই মায়াবী চেহারাটা যেন আরও কয়েক গুণ বেশি মোহনীয় হয়ে উঠছে। ধ্রুব এমনিতে নিজ কাঠিন্যের আড়ালে ইকরাকে সবসময় দূরে সরিয়ে রাখে, কথায় কথায় ওকে অবজ্ঞা করে। রূঢ় কথা শোনানোর ওইসবই তার নিত্যদিনের অভ্যাস। কিন্তু মনের গহীনের নিরেট সত্যটা হলো, মাঝে মাঝে ইকরার দিকে তাকিয়ে সে এভাবেই বাকরুদ্ধ হয়ে যায়। সম্মোহিতের মতো আটকে থাকে সে তার চোখে। আজও তার সেই ধ্রুপদী কাঠিন্য ইকরার এই সাদামাটা লুকের কাছে হার মানতে বসেছে। অন্যদিকে ইকরা খুব ভালো করেই বুঝতে পারছে ধ্রুব ঘরে ঢুকেছে, কিন্তু এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সে ধ্রুবকে দেখেও না দেখার ভান করে যায় নিখুঁত নিপুণতায়। আয়নার সামনে থেকে সরে এসে বিছানার পড়ে থাকা নিজের কালো রঙের YSL শোল্ডার বেল্টটা এক হাতে তুলে নেয় সে। তারপর সাবলীল ভঙ্গিতে সেটা কাঁধে ঝুলিয়ে নিয়ে ধ্রুবের উপস্থিতিকে সম্পূর্ণ উপেক্ষা করে দরজার দিকে পা বাড়ায়। ইকরার এই অবহেলা আর পাশ কাটিয়ে চলে যাওয়া ভঙ্গিটা ধ্রুবের ভেতরটা অস্থিরতা তৈরি করে। ইকরা তাকে এভাবে এড়িয়ে চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। ঠিক যখন ইকরা দরজা পেরিয়ে যাবে, ঠিক তখনই ধ্রুবের গলা চিরে বেরিয়ে আসে একটা গম্ভীর, ভারী আর অধিকার খাটানোর স্বর। ইকরা দাঁড়া। ধ্রুবের ডাক শুনে ইকরার পা জোড়া থেমে যায়, তবে সে পেছনে ঘোরে না। স্থির দাঁড়িয়ে নিস্পৃহ কণ্ঠে বলে, দাঁড়ালাম। ধ্রুব কয়েক কদম এগিয়ে এসে একেবারে ইকরার মুখোমুখি দাঁড়ায়, তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে পরখ করে প্রশ্ন ছুড়ে, তুই এখন বাইরে কী জন্য যাচ্ছিস? ইকরা একটা দীর্ঘশ্বাস ছাড়ে, বিরক্তি লুকিয়ে ছোট করে জবাব দেয়, একটা কাজে যাচ্ছি। এভাবে যাওয়ার কিভাবে? ধ্রুব হাত নেড়ে ওর পোশাকের দিকে ইঙ্গিত করে বলে, এইসব পোশাক পরে এই দেখ, ক্রপ টপটা দেখা যাচ্ছে, শার্টের বোতাম লাগা, চুলগুলো বাঁধ। ইকরা নিজের দিকে তাকালো একবার, এরপর সরাসরি ধ্রুবের চোখে চোখ রাখে, কিছুটা ব্যঙ্গ মিশিয়ে বলে, আপনি তো হাই ক্লাস মানুষ, আপনি কেন এই থার্ড ক্লাসের এসব দেখছেন? পেট পিঠ দেখা যাচ্ছে না, এভাবেই আমার বিষয়ে হস্তক্ষেপ কেন করছেন? ধ্রুব রাগে দাঁতে দাঁত চেপে ধরে, নিজেকে কিছুটা সামলে নিয়ে বলে, হস্তক্ষেপ করছি না, বলছি সুন্দর করে যা। নিজের ফিগার সুন্দর বলে এটা এত প্রদর্শন করতে হবে না, যা এটা বদলিয়ে অন্য কিছু পর। কথাটা শুনে ইকরা জ্বলে ওঠে, রাগে ফেটে পড়ে বলে, তুমি কে? আমার যা ইচ্ছা তাই পরবো, যেমন ইচ্ছা তেমন চলবো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সেটা তুমি নিজে বলেছ, তাহলে এখন কেন আমার বিষয়ে হস্তক্ষেপ করছো? এটুকু বলে ইকরা ধ্রুবর পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হয়, কিন্তু ধ্রুব ওকে যেতে দেয় না। শান্ত করে ওর হাত চেপে ধরে বলে, তুই যাবি না মানে যাবি না, বলে ধ্রুব ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে কঠিন গলায় বলে, আমি দেখি তুই কি করে যাস। ইকরা রাগে ফুঁসতে থাকে, সজোরে ধ্রুবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চেঁচিয়ে বলে ওঠে, সাওয়ার করিও না, আমার মিটিং আছে। ধ্রুব একটুও দমে যায় না, মিটিং আছে তো যাবি, তবে এভাবে যাবি না, আমি যেভাবে ইচ্ছা সেভাবে যাব, তুমি বলার কে? ধ্রুবের চোখ মুখে এখন এক আদিম জেদ। ইকরার অবাধ্যতা তার ভেতর ক্রোধকে আরও উস্কে দিচ্ছে। আচমকা ইকরার হাত দুটো শক্ত করে চেপে ধরে সে, হ্যাঁচকা টানে তাকে বিছানায় ছুঁড়ে ফেলে তার উপর ঝুঁকে পড়ে। বিছানায় পড়ে থাকা ওড়নাটা টেনে নিয়ে ইকরার দুহাত এক করে বাঁধতে বাঁধতে তাতে দাঁত চেপে বলে, এবার যা দেখি কিভাবে যাস। ইকরার ভেতরেও এখন জ্বলন্ত আগ্নেয়গিরি। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সে ধ্রুবের মুখে থুতু ছিটিয়ে দেয়। তীক্ষ্ণ গলায় চিৎকার করে বলে ওঠে, ছাড়ো আমায়, আমি এভাবেই যাব, আর আমার পোশাক নিয়ে তুমি এত মাথা ঘামানোর কে?
থুতুমাখা মুখটা নিজের শার্টের হাতা দিয়ে মুছে চরম বিরক্তি নিয়ে বলে ওঠে ধ্রুব, তুই যাবি না মানে যাবি না, ব্যাস, কথা এখানেই শেষ। নিজের বাঁধা হাত দুটো প্রাণপণ ছাড়ানোর চেষ্টা করতে থাকে ইকরা। রাগে তার চোখ মুখ লাল হয়ে ওঠে, গলা ফাটিয়ে চিৎকার করে, আমার উপর থেকে নিজের হাতির মতো শরীর নিয়ে সর বলছি শালা জানোয়ার, নয়তো সাওয়া ফাটায় নিমো খাটাস। গালিটা শেষ হওয়ার আগেই সশব্দে একটা চড় আছড়ে পড়ে ইকরার গালে। ধ্রুব তার এক হাতের শক্ত মুঠো ইকরার গালটা চেপে ধরে হিসহিস করে বলে ওঠে, তুই আমার বউ, 3 কবুল পরে কাবিন করে বিয়ে করেছি তোকে। তোর বিষয়ে আমি মাথা ঘামাবো না তো তোর ওই অফিসের ক্লায়েন্ট মাথা ঘামাবে? থাপ্পড়ের আকস্মিকতায় ইকরা দমে যায় না, বরং তার ভেতর বারুদ যেন আরও জ্বলে ওঠে। বাঘিনীর মতো গর্জে ওঠে সে, বলে, আমার হাত ছাড় কাপুরুষের কাপুরুষ। তুই কে, বউ মানিস না আবার অধিকার ফলাতে আসিস সাওয়াজুদা? তোকে মানি না আমি, আমি আমার সাওয়া তুই তোকে মানি না আমি তোর সাওয়ার জামাই। আল্লাহ কি যে ভাষা! ছাড়, সর আমার উপর থেকে সর। ক্ষোভে আর অপমানে ইকরার শরীর তখন কাঁপছে। ক্রমাগত ছটফট করতে থাকা ইকরাকে একটু শান্ত করার ব্যর্থ চেষ্টায় ধ্রুব তার গলা কাছে লেপ্টে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে একপাশে গুজে দেয়। গলার স্বরটা এবার কিছুটা খাদে নামিয়ে বলে, ইকরা, আমরা যৌথ পরিবারে থাকি, এভাবে চললে হবে না, তুই একটু বোঝার চেষ্টা কর। ইকরার দৃষ্টিতে তখনও তীব্র ঘৃণা। ধ্রুবর চোখে চোখ রেখে সে দাঁতে কিরমির করে বলে ওঠে, আর কারো কোনো সমস্যা নেই, সব সমস্যা তোমার, সেটা তুমি স্বীকার করো। হ্যাঁ, সব সমস্যা আমার, আমি শুধু তোকে এই পোশাকে দেখবো, বাইরের মানুষ না। কে তুমি? আমাকে কে? আমার কে? আমি তোর হাজব্যান্ড, বুঝলি? তোর সাথে জোর জবরদস্তি করার কোনো ইচ্ছে আমার নেই, তাই চুপচাপ মেনে নে। ইকরাও সমান তেজে ফুঁসে ওঠে, না, মানব না, কিছুতেই মানতে পারলাম না। ইকরার এই লাগাম ছাড়া তেজ ধ্রুবর ভেতরে পুরুষালী অহংকারকে আঘাত করে। রাগে ফুঁসতে থাকা ইকরার উন্মুক্ত গ্রীবার দিকে তার দৃষ্টি আটকে যায়। সে চায় না এত কাছাকাছি যেতে, কিন্তু এক আদিম অজানা আকর্ষণ যেন তাকে চুম্বকের মতো টেনে নিয়ে যায় ইকরার দিকে। ইকরা ধ্রুবকে ঝুঁকতে দেখে ইকরা আটকে ওঠে আর ক্ষোভে চিৎকার করে বলে ওঠে, যদি আমার শরীরে টাচ করিস তাহলে খবর করে দেবো জানোয়ার, শালা সরা আমার কাছ থেকে। ইকরার কোনো চিৎকারই ধ্রুবর কানে পৌঁছায় না। সমস্ত বাধা উপেক্ষা করে সে নিজের উষ্ণ ঠোঁট ডুবিয়ে দেয় ইকরার গলায়। হাত বাঁধা অবস্থাতেই প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে ইকরা। ইকরা বলে ওঠে, ছাড় বলছি, ছাড়, আমাকে ছুলে ফাটাইয়া নিমু। ধ্রুবর উন্মাদনা এখন চরমে। ইকরার কোনো বাধায় সে ভ্রুক্ষেপ করে না। দু হাতে তার কোমর শক্ত করে চেপে ধরে গলায় একের পর এক চুমো আঁকতে থাকে সে। পরিস্থিতি যখন আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ধ্রুব তখন ইকরার শার্টটা খুলে নেয়। উপক্রম করেছে ঠিক সেই মুহূর্তেই ইকরার ব্যাগে রাখা ফোনটা বেজে ওঠে। বেলতলি সুলেমান ল্যাংটা, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, কাটা কেলা কেলাই করি আল্লাহ আল্লাহ। বেজে ওঠে সেই রিংটনের শব্দে মুহূর্তে পরিবেশের দম বন্ধ করা আবহাওয়াটা কেটে যায়। আকস্মিক এই শব্দে ঘোর কাটে ধ্রুবর। চমকে উঠে ইকরার দিকে বড় বড় চোখে তাকায় সে। রিংটনের ধরন শুনে বিরক্তি আর বিস্ময় নিয়ে বলে ওঠে, তুই এসব টোন লাগিয়ে মিটিংয়ে যাচ্ছিস? মানুষ শুনলে কি মনে করবে? ইকরা তখন রাগে আর অপমানে হাঁপাচ্ছে। শরীর থেকে ধ্রুবর ভার সরানোর আপ্রাণ চেষ্টা করতে করতে গর্জে উঠে বলে, যা যার যা ইচ্ছে মনে করুক, ফোন সব সময় সাইলেন্ট থাকে আমার। এবার আমার উপর থেকে সরো, ব্যথা করছে, এতক্ষণ ধরে বসে আছো আর কত?